হাইব্রিডাইজেশনের উপর কোনো ক্লাস নিয়েছে নাকি? কোন জায়গায় গেল বুঝতে পারি না। প্রয়োজনের আগে বড় ভাইদের কাছে জিজ্ঞেস করতে পারো কি ধরনের প্রশ্ন আছে, বাট সে ধরনের প্রশ্ন তো এখন থাকবে না, যেহেতু কুইজ টাইপের। একটু খুব সুন্দর শর্ট সেন্টেন্স পড়বা। কয়টা? 27টা স্লাইড, অর্থাৎ কি 1 পেজ 4টা স্লাইড ধরলেই খুব কম স্লাইড। শেয়ার দেখা যায়? স্লাইড দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, স্লাইড দেখলে ভালো কথা। স্লাইডে দেখো, আমরা হাইব্রিডাইজেশন টেকনিক দেখাবো, ঠিক আছে? হাইব্রিডাইজেশন টেকনিক এন্ড হিজ কনসিকুয়েন্স, হাইব্রিডাইজেশন টেকনিক এবং তার নিয়ম নীতি যেটাকে বলা হয়। আমরা ডেফিনেশন, অবজেক্টিভস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, সেলফিং এবং ক্রসিং টেকনিক্স এবং কিছু ডিফিকাল্টিস এবং প্রিকশনস, এখন কিভাবে তৈরি হয় এবং ফিল্ড টেকনিক কিভাবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো কেউ আমাকে বলো তো হাইব্রিডাইজেশন, হোয়াট ইজ হাইব্রিডাইজেশন? হাইব্রিডাইজেশন সংজ্ঞা দেওয়া আছে, ছবি দেখে বলো তো, বলো। ছবি দেখে হাইব্রিডাইজেশনের সংজ্ঞা দেবে। এই যে তোমরা না কম্প্রিহেনসিভ কি বলে সৃজনশীল সিস্টেমে লেখাপড়া করে আসছো, বলো দেখে দেখে সংজ্ঞা দাও। জেনেটিক্যালি ডিসিমিলার দুইটা জিন যখন স্যার ক্রসিং ওভার করা হয় তখন সেটা হাইব্রিড, দুটো প্যারেন্ট হোমোজাইগাস প্যারেন্ট থেকে হাইব্রিড। আর কেউ বলো, আর কেউ বলো, সামনে বলো। স্যার দুইটা হোমোলোগাস ক্রোমোজোম বা দুইটা হোমোলোগাস লোকাস থেকে যদি তারা ক্রসিং ওভারের মাধ্যমে স্যার যদি যেই প্রক্রিয়াটা পাওয়া যায় সেটা হচ্ছে মানে যে ফসলটা আসে বা ঐশী বলো, ঐশী বলো, ঐশী বলো, ঐশী। বলো বলো বলো, রেখা বলো, রেখা বলো, রেখা। কেউ শোনে না এখন। জি স্যার, আমি শুনি স্যার। হ্যাঁ রেখা বলো। Sir, hybridization is the crossing over between two individuals to form the third individual, sir. আরেকজন বলো, রেখা বলো। Hybridization. বলো, হ্যাঁ বলো। Hybridization is a process of crossing over where two genetically dissimilar homozygous parents are used to produce a hybrid. Hybridization, the process of producing okay, hybrid. good. Okay, that's great. সব ঠিক আছে ভাই, সবাই যা বলছে ঠিক আছে। বলছে তিনটা পাথর আছে এখানে, there are 3 stone crossing between genetically dissimilar homozygous parents, crossing between genetically dissimilar homozygous parents, এটাই তো দিয়ে তোমরা সৃজনশীল, and the process is called hybridization. Let's see. আমরা the offspring that obtain crossing of two genetically dissimilar parents is called hybrid, and the process of the producing hybrid is called hybridization. যা তোমরা বলছো, আমরা ইয়াং লংপিংকে হাইব্রিডাইজেশনের জনক বলে থাকি। 1970 সালের দিকে ফাদার অফ হাইব্রিড হিসেবে উনি পরিচিতি লাভ করেছিল। উনি কিছুদিন আগে মারা গেছে, এই মানে মাসখানেক হয়নি, মারা গেছেন আর কি। চাইনিজ একজন ভদ্রলোক, এই হাইব্রিডের জনক আর কি উনি। তো আমরা হাইব্রিডাইজেশনের সংজ্ঞা যতক্ষণ যা বললে তাই সব মিলে, দেখো তোমরা যা মনে মনে যা ভাবছিলে তাই, ম্যাটিং অর ক্রসিং অফ টু প্যারেন্টস অর লাইন অর ডিসিমিলার জেনোটাইপ নন অ্যাজ হাইব্রিডাইজেশন প্রসেসটা, এবং জেনেটিক্যালি দুইটা প্যারেন্টের ভিতরে যখন ক্রসিং হয় সে প্রক্রিয়াটা এবং তাদের ভিতরে যে প্রোডিউস উৎপন্ন সেটাকে বলে আমরা হাইব্রিড বা F1। যদি কমার্শিয়ালি সেটাকে বলি তাহলে আমরা বলবো হাইব্রিড, আর যদি নন কমার্শিয়ালি বলি তাহলে আমরা সেটাকে বলবো F1 সিড বা F1। আর যে প্রসেসের মাধ্যমে এই কাজটা সম্পন্ন হয় আমরা তাকে বলবো হাইব্রিডাইজেশন। But the natural artificial process that results in the formation of hybrid is known as hybridization. Process is the process. The production of a hybrid by crossing of two individuals or of unlike genetical constitution
তাই না? দুইটা জেনেটিক্যালি কনস্টিটিউশন, আনলাইক, ডিসিমিলার। তাহলে দেখো এটা আনলাইক এবং ডিসিমিলার শব্দটা সিমিলারি ডিসিমিলারিটি। তোমরা যে অ্যাসাইনমেন্ট লিখছো বা পরীক্ষা দিয়েছো, তাহলে কিন্তু এই দেখো আমরা কিন্তু কুইজের ভিতরে এই জিনিস শব্দগুলো থাকবে, আমি প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা বলবো পরীক্ষা প্রশ্ন থাকবে whether it's unlike or genetical or similar parents, বুঝছো? ঠিক এখান থেকে দুই তিনটে প্রশ্ন তোমার পরীক্ষায় থাকবে যে জেনেটিক্যালি সিমিলার প্যারেন্টস আর নন সিমিলার প্যারেন্টস or homologous or non homologous parents। ইয়া থাকবে যে homologous, homozygous or heterozygous parents, বুঝছো? হাইব্রিড ইজ এ প্রসেস অফ টু heterozygous parent is true or false, পারবা না? A or B, A true, B false লেখা আছে, তা ঠিক মানতে পারবে না? পারবে না? এই শাম্মী, জি স্যার। স্যার পারবো। ওকে গুড। এই ইবনে সিনা কি ক্লাসে লাইনে আসো? কোনো শেয়ার ওকে বলো আর কি। জি স্যার। ওকে, কি কি অবজেক্টিভ আছে? টু ক্রিয়েট ভেরিয়েবিলিটি, to increase the yield of grain, increase the grain quality, early maturity, disease resistance, insect and pest resistance variety, এবং to improve the cooking characteristics। হাইব্রিডাইজেশনের ফলে এতগুলো জিনিস তুমি উদ্ভব করতে পারবে, এতগুলো জিনিস তুমি আইডেন্টিফাই করতে পারবে, এত জিনিস তুমি ডেভেলপ করতে পারবে, ইনক্রিজ করতে পারবে, অথবা তুমি ভেরিয়েবিলিটি তৈরি করতে পারবে। তোমরা 200 যতজন স্টুডেন্ট এখন উপস্থিত আছো, 138 জন, 138 জন এক একটা ভেরিয়েবিলিটি না? কেউ কারোর তো পরিচিত না, কেউ কারোর তো চেনো না, জানো না, এবং কেউ কারোর ভিতরে মিলও নেই, না জিনের মিল আছে না চেহারা মিল আছে, তাহলে কি বিভিন্ন প্যারেন্ট থেকে তোমরা আসো। So the aim of hybridization may be transfer of one or few qualitative characters, the improvement of one or more characters, more quantitative characters, or use of F1 generation, or use the F1 as a hybrid variety। তো বলছি কি আমাদের মেইন অবজেক্টিভস বা মেইন আছে কি উদ্দেশ্য আছে যে কোনো ক্যারেক্টারস কে ট্রান্সফার করা। হাইব্রিডেশন মানে কি তোমরা বলছো যে ক্রসিং করা, অর্থাৎ কি কোনো ক্যারেক্টারস কে ট্রান্সফার করা। আর মার ক্যারেক্টার ট্রান্সফার করছে, বাবার ক্যারেক্টার ট্রান্সফার করছে কিসের মধ্যে? আমার মধ্যে, আমার কাছে কি আছে? আমি ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাই না? সে আমার মা হচ্ছে হাউস ওয়াইফ, আমার বাবা ডাক্তার, আমি ভার্সিটি টিচার, তাহলে কি আমার ভিতরে ইমপ্রুভমেন্ট আছে না? এই যে ইমপ্রুভমেন্ট হয় এটাকে আমরা বলি হেটারোসিস। তোমাদের মনে আছে নাকি হেটারোসিস? পড়াইছে নাকি হেটারোসিস? জি স্যার। ওকে, যে ইমপ্রুভমেন্ট হওয়াকে বলে হেটারোসিস। যে দুটো হাইব্রিড ক্রসিং এর ফলে যদি ইমপ্রুভমেন্ট হয়, মনে করো বাবা যদি মনে করো বাবা দেয় 5 টন ধান বিঘা প্রতি, আর মা দেয় 4 টন ভ্যারাইটি, আর সন্তান যদি 5-6 টন দেয়, তাহলে ইমপ্রুভমেন্ট হয়েছে না? জি স্যার। ওকে, আর যদি মা দেয় 5 টন, বাবা দেয় 4 টন, যে বাচ্চা সে দেয় 3 টন, তাহলে কি লেস ইমপ্রুভমেন্ট, তাই না? এটা করে নেগেটিভ হেটারোসিস বলে। ইনব্রিডিং ডিপ্রেশন বলা যায় না স্যার? না, ইনব্রিডিং ডিপ্রেশনে পরের কথা সেটা। যদি এরকম যে বাবা 5 টন ভ্যারাইটি দেয়, ধান দেয়, মাতা দেয় 4 টন, সন্তান দিচ্ছে 6 টন, তাহলে কি তাদের থেকে কোয়ালিটি বেড়ে গেছে না? তার বলে ইমপ্রুভ দ্য ক্যারেক্টার ইমপ্রুভ হয়, গেইন কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে, ইনক্রিজ হয়েছে। তো এগুলো মনে রাখতে হবে, পজিটিভ। তো কি কি ধরনের টাইপস আছে হাইব্রিডাইজেশনের? টাইপস আছে অনেকগুলো টাইপস, 5টা টাইপস থেকে আলোচনা করব। একটা ইন্ট্রা ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন, ইন্ট্রা এবং ইন্টার। ইন্ট্রা মানে নিজেদের মধ্যে, আর ইন্টার মানে এটা আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টিম আর অন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টিম, বলে না ফুটবল খেলা। অন্ত মানে নিজেদের ডিপার্টমেন্টের মধ্যে, ভার্সিটির মধ্যে খেলা, আর ইন্টার বিশ্ববিদ্যালয় তার মানে কি বাংলাদেশ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে। তবে ইন্ট্রা ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন মানে কি দ্য ক্রস আর মেড বিটুইন দ্য প্লান্ট ইন দ্য সেম ভ্যারাইটি। একই ভ্যারাইটির মধ্যে যখন হবে তখন আমরা সেটাকে বলবো ইন্ট্রা ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। খুব কিন্তু মনে রাখতে হবে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স, ইন্ট্রা ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। ইন্ট্রা মানে সেম প্লান্ট নিজেদের মধ্যে, যদি অন্য প্লান্টের মধ্যে তাহলে কি হবে সেটা ইন্টার। যেমন ফুটবল খেলা, ইন্টার ফুটবল টুর্নামেন্ট। ইন্টার মানে কি ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট। তাহলে বাংলাদেশ যত ইউনিভার্সিটি আছে, আর যদি ধরি ইন্ট্রা ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট, মানে কি শুধুমাত্র নিজেদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে। মনে রাখতে হবে ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন or
intrageneric hybridization. The cross are made between two different species of the same genus. বলছে টু ডিফারেন্ট স্পেসিস বা সেম জেনাসের মধ্যে, তোমরা জানো না পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি আছে না? জি স্যার। কিংডম, ফাইলাম, এরকম শ্রেণীবিন্যাস আছে না? জি স্যার। তখন ইন্টার স্পেসিফিক হচ্ছে যে টু ডিফারেন্ট স্পেসিস বাট সেম জেনাসের ভিতরে হওয়া লাগে। আর বলছে ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশনটাকে transfer of some gene from one species into the genome of the other species is known as introgressive. বলছে যে একজনের জিন অন্য স্পেসিস জিনোমের মধ্যে ট্রান্সফার করা, এখানে যে জিনগত ট্রান্সফার কাকে বলছে, বাট এটাও কিন্তু অন্য ভ্যারাইটির মধ্যে, একটা জিন অন্য একটা আদার স্পেসিস জিনের মধ্যে। অ্যাডভান্টেজ কি? অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। ইন জেনারেল হাইব্রিড এক্সিবিট এ নিউ মরফোফিজিওলজিক্যাল ক্যারেক্টার। যখন তোমার বিভিন্ন ক্যারেক্টারের ভিতরে আদান প্রদান হবে, বল না এটা কি বলে যে সৈয়দ বংশ আর যদি চৌধুরী বংশের ভিতরে বিয়ে থা হয়, ওরে বাবা বিরাট ভালো একটা জিনিস না, কম্বিনেশন হলো না? ঠিক এরকম ইন জেনারেলি বলছে হাইব্রিড এক্সিবিট নিউ মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক অবটেইনড বাই জেনেটিক রিকম্বিনেশন বিটুইন টু ক্রস প্ল্যান্ট, তাই না? চেঞ্জ ইন কালার, চেঞ্জ পরিবর্তন হয়, নাম্বার অফ সাইজ, লিভ, স্টেম, ফ্লাওয়ার, ফ্রুট, সিড, গ্রেটার ভেরিয়েবিলিটি আসে, এতগুলো জিনিস চেঞ্জ হয়। যখন তোমরা দেখবা যে যখন যেরকম ক্রসিং করলে তো অনেক সময় সে অভিজ্ঞতা নাই, বিশেষ করে এই যে আমি উদাহরণ দিয়ে বললাম যে আমার বাবা এ মা এ বাট আমি এরকম, আমার বাবা এ মা এ বা আমার ভাই এরকম। তো এরকম বিভিন্ন সাথে পরিবেশের সাথে উদাহরণ তোমরা দিতে পারবা। অনেকে আছে না যে বাবা চাষি, মা রান্না গৃহিণী, ছেলে কিন্তু ম্যাজিস্ট্রেট, ছেলে কিন্তু জজ, ছেলে কিন্তু ব্যারিস্টার, আছে না পরিবারে? সেই রকম হাইব্রিডাইজ, তাদের ভিতরে হাইব্রিডাইজ না, দুইটা প্যারেন্টের ভিতরে ক্রসে একটা সন্তান জন্মগ্রহণ করেছে না, ঠিক এরকম বেটার রেজিস্ট্যান্স স্পেসিফিক এগুলো তৈরি হয়। গ্রোথ এন্ড অ্যাক্সিলারেট মাল্টিপ্লিকেশন, some annual and biennial plants can be become perennial or obtain more long life hybrid. এই ক্রসিং এর ফলে কি হয় যে যারা মনে করো যে এক বর্ষী বা দ্বিবর্ষজীবী ছিল, হ্যাঁ, তাদেরকে শর্ট ডিউরেশন, ছোট ডিউরেশনে নিয়ে চলে আসে, নিউ স্পেসিস তৈরি হয়। হাইব্রিড বিটুইন টু স্পেসিস অফ ক্লিম্বার্স অফ দ্য জেনাস, এই দুটো জেনাসের একটা উদাহরণ দিয়ে দিয়েছে। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন হাইব্রিডাইজেশন ইজ ভেরি বেনিফিশিয়াল ইন মোস্ট কেসেস বাট ইন আদার কেসেস ইট বি ডিভাস্টেটিং। অনেক ক্ষেত্রে ওই বলে বেনিফিশিয়াল, বেশিরভাগ ক্ষেত্রে বেনিফিশিয়াল, অনেক ক্ষেত্রে এবং ডিভাস্টেটিং আছে। হাইব্রিড উইল নট অলওয়েজ বি অবটেইনড বাই দ্য ক্লাসিক্যাল মেথড বিকজ মেনি প্লান্টস হ্যাভ মেকানিক্যাল পারপাস। অনেক সময় যে হাইব্রিডাইজেশন কেবলমাত্র ক্রসিং করে হবে তা না, অনেক সময় অনেক প্লান্ট থাকে যেগুলো কেবলমাত্র ক্রসিং করে সম্ভব হয় না, সেগুলো অনেক সময় পোলেন, সেটাকে বলে কি পোলেন রেস্কিউ মেথড, অনেক সময় বলে কি ট্রান্সজেনিক মেথড, বিভিন্ন মেথডের মাধ্যমে সম্ভব হয়। সেক্ষেত্রে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এটা অনেক সময় হাইব্রিডাইজেশন এই ক্ষেত্রে ব্যর্থতা আর কি। হাইব্রিডাইজেশন ক্যান ব্রিং জেনেটিক ডিফেক্ট অফ হাইব্রিড প্লান্ট সাচ অ্যাজ রিপ্রেশন অফ ফ্লাওয়ার। এগুলো কি জানে অনেক সময় কি বলছে যে অর্থাৎ প্রিমেচিওর ডেথ, স্টেরিলিটি অথবা হাইব্রিড ব্রেকেজ। এটার কারণ কি? অনেক সময় জেনেটিক ডিফেক্ট হয়। এখন ধরো মনে করো যে অনেক তোমাদের গ্রামে গঞ্জে দেখতে পাবা বাবা ভালো মা ভালো, বাট একটা সন্তান নিয়েছে কি বলে বেকা টেরা, অথবা কি জেনেটিক্যালি বিভিন্ন ডিফেক্ট হয়, চোখ মোটা, টেরা, কানা, বেকা, এরকম হয় না অনেক সময়? তার মানে কি ওই পিতা মাতার কারো না কারোর ভিতরে সে জিনের সমস্যা ছিল, জেনেটিক ডিফেক্ট ছিল, যার কারণে সন্তান সেটা ধারণ করেছে। হাইব্রিডাইজেশন এই ক্ষেত্রে কি হয়, তখন কি করে মানুষ যে না ওই মাত্র যখন তুমি ট্রান্সফার করছো পিতা মাতার সাথে যখন মেটিং হয়, তখন পিতাও জিন দেয়, মাতাও জিন দেয়। পিতার মাতা তো বেছে বেছে জিন দেয় না, দেয় নাকি? পিতার মাতা তো বেছে বেছে আমার ভালো জিনটা আমার সন্তান দেবো, আমার খারাপ জিনটা দেবো না, তা তো না, তো নিয়ন্ত্রণ তো সব আল্লাহর হাতে। সেক্ষেত্রে কি হয় অনেক সময় এই জন্য কি করা হয় যে জিন ট্রান্সফার মেথড অথবা জিন গান মেথড, যে পার্টিকুলার কোন জিনটা আমার দরকার সেই জিনটা আমরা ওখান থেকে বিভিন্ন মেথড আছে হাইব্রিড কি বলে জিন গান মেথড বা অ্যাগ্রোব্যাক্টেরিয়া মেথডের মাধ্যমে জিনটাকে বা কোন ক্রোমোজোমের ভিতরে জিন আছে সেই জিনটাকে আমরা অনেক সময় ট্রান্সফার করে নিয়ে চলে আসি, সমস্ত জিনটা দরকার হয় না। সেক্ষেত্রে হাইব্রিডাইজেশন একটা ব্যর্থ মেথড। Many hybrid can become threat type of species, resulting it can extension of this. অনেক সময় কি হাইব্রিডাইজেশন মেথড ব্যর্থতা ধারণ করে,
যখন এরকম জেনেটিক্যালি দুইটা প্যারেন্টের ভিতরে ক্রস হচ্ছে, কারণ সব প্যারেন্টের ভিতরে বা সব পপুলেশনের ভিতরে কিছু কিছু ডমিনেন্ট জিন এবং কিছু রিসেসিভ জিন থাকে, কিছু ভালো এবং কিছু মন্দ জিন থাকে। হয়তো আমার ভিতরে মন্দ জিনটা প্রকাশ পায়নি, বাট হয়তো আমার সন্তানের ভিতরে সে মন্দ জিন প্রকাশ পেতে পারে। আমি যেহেতু জানি যে আমার ভিতরে একটা মন্দ জিন আছেই, তাহলে আমি চাইবো মন্দ জিনটা না নিয়ে কেবলমাত্র ভালো জিনটাই তোমার ভিতর থেকে নিয়ে আসবো। সেক্ষেত্রে হাইব্রিডাইজেশনের মাধ্যমে এটা সম্ভব হয় না, কারণ হাইব্রিডাইজেশন ক্রস করলে তো সব, আমি যে জিন দেবো আমার বাবাও একই ধরনের জিন দেবে, মাও জিন দেবে 50%, আমিও জিন দেবো 50%। সেক্ষেত্রে সে কি বলেন, চয়েস করার কোনো অপশন থাকে না। হাইব্রিডাইজেশনের প্রসিডিউর কি কি? এক নম্বর সিলেকশন অফ প্যারেন্ট, এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো প্যারেন্ট সিলেকশন করতে হবে, সেলফিং বা পলিনেশন করতে হবে, ইমাসকুলেশন করতে হবে, ব্যাগিং, ট্যাগিং, ক্রসিং এবং হারভেস্টিং করতে হবে। আমরা কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করি। দেখুন, সিলেকশন অফ প্যারেন্ট প্ল্যান উইথ ডিফারেন্ট কোয়ালিটিস। তারপরে কি, প্যারেন্ট প্ল্যান নেওয়ার পরে ফিমেল রিমুভাল অফ ফিমেল প্ল্যান, রিমুভাল অফ স্টামেন ফ্রম দ্য ফিমেল পুল। যখন আমরা প্যারেন্ট সিলেকশন করলাম, যদি রাইসের ক্ষেত্রে উদাহরণ দিই, প্রথমে কি করবো, রাইসের ফুলের ভিতরে মেল এবং ফিমেল পার্ট থাকে, ফিমেল পার্ট নিচের অংশে থাকে, মেল পার্ট উপরের অংশে থাকে, দেখাবো। তো রাইসের যে ফুলটা বেরোয়, ফুলটাকে বলে মেল পার্ট, ওর ভিতরে পোলেন থাকে। ওইটা যদি আমরা কেটে ফেলে দিই বা আউট করে দিই, তাহলে নিচে ফিমেল পার্ট থাকলে, এখন এই ফিমেল পার্টের মধ্যে যদি আমরা কোনো মেল ফ্লাওয়ারের পোলেন নিচের ভিতরে দিয়ে দিই, তাহলে কি হবে, নিচে বীজ তৈরি হবে, কালেকশন অফ পোলেন ফ্রম দ্য মেল ফ্লাওয়ার। তারপরে পলিনেশন করতে হবে, অর্থাৎ ওই মেল ফ্লাওয়ার থেকে ফুল নিচে আমি যে ওর ভিতর দিলাম, আর পলিনেশন হয়ে গেল, এর ভিতরে বাচ্চা জন্মাবে। যাতে, যেহেতু আমরা ধানের অর্ধেক অংশ কেটে ফেলেছি, ধানের যে মেল পার্ট বাদ দিয়ে দিয়েছি, কেবলমাত্র ফিমেল পার্ট নিচে আছে, মেল পার্ট থেকে পোলেন নিচে দিলাম, তাহলে পোলেনের ভিতরে পড়ার পর পলিনেশন হলো। এবার ব্যাগ দিয়ে সেটাকে বন্ধ করে দিতে হবে, যাতে অন্যের পোলেন বা ময়লা আবর্জনা তার ভিতরে না ঢোকে। কিছুদিন পর ওখান থেকে সিড তৈরি হবে, কালেকশন ম্যাচিওর সিড, 20-14 দিন পর ন্যাংটা সিড বেরোবে বা নেকেড সিড। কারণ তুমি তো ধান অর্ধেক কেটে ফেলেছো, কেটে ফেলে তো মেল পার্টটাকে আলাদা করে ফেলেছো, তারপর সেখান থেকে সিড কালেকশন করতে হবে। এই প্রসেসটাকে আরো এভাবে বলা যায়, চয়েস অফ প্লান্ট, ইভালুয়েশন অফ প্যারেন্ট, ইমাসকুলেশন, ফরসিপ দিয়ে অথবা হট ওয়াটার ট্রিটমেন্ট অথবা অ্যালকোহল অথবা মেল স্টেরিটি মেথডের মাধ্যমে মেল পার্টটাকে রিমুভ করা হয়। তারপরে মেল পার্ট রিমুভ পর ব্যাক করা হয়, যাতে ওর ভিতরে সিলেকশন অফ প্যারেন্ট। এই যে আমরা একটা প্যারেন্ট সিলেকশন করছি, খুব লম্বা সভা, দেখেছো, সব ধান আশেপাশে কাটা শেষ, সব ধান আশেপাশে কাটা শেষ, মাঝখানটা ধান রয়ে গেছে, কত সুন্দর রেজিস্ট্যান্ট ধান। এর আমি একটা ভালো প্যারেন্ট সিলেকশন করছি, দেখতে খুব সুন্দর ক্যারেক্টার। তারপর কি বলছেন, সেলফিং অর আর্টিফিশিয়াল পলিনেশন কিভাবে? For the selection of parent depends upon the aim of the objectives of the breeding. তোমার কি উদ্দেশ্য, তুমি কি ধরনের ব্রিডিং করতে চাচ্ছ, রেজিস্ট্যান্স, হাইব্রিড অথবা কি বলেন জিন ইনকমপ্লেক্স আর জিন 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 ট্রান্সফার, কোন ধরনের ব্রিডিং করতে চাচ্ছ, সেভাবে তোমাকে প্যারেন্ট সিলেক্ট করতে হবে। ড্রাউট রেজিস্ট্যান্স, সল্ট টলারেন্স, কোন ধরনের প্যারেন্ট তুমি সংগ্রহ করতে চাচ্ছ, এই শব্দগুলো নাম। তো তারপর কি করতে হবে, ওই প্যারেন্ট, ওই যে তুমি প্যারেন্ট সিলেকশন করছো, তারপর সেলফিং অর আর্টিফিশিয়াল পলিনেশন, ইট ইজ এসেনশিয়াল ফর ইনক্লুডিং ইনডিউসিং homozygosity for eliminating the undesirable characters from the inbred seed. আমরা যে প্যারেন্ট সিলেকশন করি বা প্যারেন্ট চয়েস করে নিয়ে আসি, সেই প্যারেন্ট থেকে ওই প্যারেন্টটাকে আমরা প্রথমে সেলফিং করি অথবা আর্টিফিশিয়াল পলিনেশন করি। কিভাবে আর্টিফিশিয়াল পলিনেশন করা হয়, যে যদি আমরা দেখি, কারণ আর্টিফিশিয়াল পলিনেশন যদি না করি, যদি ওইটারে সেলফিং করে দিই, তাহলে একেবারে একই ধরনের গাছ জন্মাবে। ওই জন্য আমরা কি করব,
যে গাছটা সংগ্রহ করবো সেই গাছ থেকে মেল এবং ফিমেল পার্ট আমরা আলাদা করে ফেলবো। রাইসের ক্ষেত্রে একই সিডের মধ্যে মেল এবং ফিমেল পার্ট থাকে, নিচের অংশে থাকে ফিমেল, আর যে ফুলটা বেরিয়ে যায় সেটাকে আমরা বলি মেল। প্রত্যেকটা পেনিকে স্পাইক লেটকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে তার ভিতর থেকে উপরে অংশে যে 6টা অ্যান্থার থাকে, 6টা অ্যান্থার থাকে, এই 6টা অ্যান্থারকে আমরা রিমুভ করে ফেলবো। তাহলে নিচের অংশ কি মাতৃগাছ হয়ে গেল, নিচের অংশ মা হয়ে গেল। যেহেতু পুরুষ পাট ফেলে দিলাম তাহলে মা চারা হয়ে গেল, মা গাছ হলো। এবার মা গাছের ভিতরে পরের দিন আমরা পোলেন নিষে দেব, পরের দিন বা বিকালে পোলেন নিষে দেব। এবং এটা মূলত করা হয় সকাল, পলিনেশন করা হয় মূলত 11টার মধ্যে, সকাল 9টা থেকে 11টা। সকাল 8টা থেকে 11টা 12টা পর্যন্ত করা হয়। আমরা এই যে কি বলে এটা গাছ থেকে পোলেন পার্টটাকে রিমুভ করে ফেললাম বা মেল পার্টটাকে রিমুভ করে ফেললাম, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ইমাস্কুলেশন। Inbreed are grown under normal condition and are emasculated. Emasculation is the removal of stamen from the female parent before they brush and shed their pollen. যখন ফুল ফোটা শুরু করে তখন কেবলমাত্র পুরুষ ফুলগুলো বেরিয়ে যায়, পুরুষ ফুল যে বেরিয়ে যায় 6টা অ্যান্থার বেরিয়ে যায়, এই অ্যান্থার রিমুভ করা বা স্টামেন বলে। এই স্টামেনকে রিমুভ করলে, যে রিমুভ করে ফেললাম তাহলে পুরুষ পার্ট চলে গেল, বাদ হয়ে গেল। তাহলে নিচে কি মাতৃগর্ভাশয় থাকলে তাহলে এটাকে আমরা বলবো মাতৃফুল। মাতৃফুল, এই মাতৃফুলের ভিতরে অন্য কোনো গাছের যদি পোলেন নিষে দাও তাহলে সেটাকে আমরা বলবো অন্য কোনো গাছের, অর্থাৎ অন্য কোনো গাছ থেকে তখন পোলেন মানে কি পুরুষ অংশ নিষে দিলি সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো পলিনেশন। আর এই যে মাতৃগাছ, এই গাছ থেকে যে মেল পার্টটা রিমুভ করে দিলাম এই পার্টটাকে, এটাকে আমরা বলবো ইমাস্কুলেশন। It can be defined removal of stamen or anther from the pollen grain of a flower without affecting in any way of the female reproducing organ. নিচে যে মাতৃগর্ভাশয় থাকে সেই মাতৃগর্ভাশয় থেকে কোনো রকম আঘাত ব্যতীত উপরের 6টা অ্যান্থার রিমুভ করে দেওয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো ইমাস্কুলেশন। Emasculation is not required in unisexual plant, but it is essential in bisexual or self-pollinated plant. Emasculation is not required in unisexual. Unisexual যেগুলো প্লান্ট আছে সেগুলো দ্বারা, বাট বাইসেক্সুয়াল or self-pollinated crops এর জন্য ইমাস্কুলেশন প্রয়োজন। ইমাস্কুলেশনটা কি প্রক্রিয়া? যে removal of anther from the stamen of the flower, এটাকে বলবে ইমাস্কুলেশন। এখন দেখো এই হচ্ছে রাইসের, একটাকে বলে স্পাইকলেট, এই অংশটাকে বলে প্লেয়া, এটাকে বলে লেমা, এটাকে বলে প্লেয়া। এই যে ফেদারি লাইক স্ট্রাকচার রয়েছে ফেদারি, এটাকে বলবো আমরা মাতৃগর্ভাশয় বা স্টিগমা। আর এই যে 6টা এটাকে বলবো অ্যান্থার, অ্যান্থারের সাথে লম্বা পাইপ, এটা হলো স্টামেন। এই অ্যান্থারের ভিতরে থাকে পোলেন, এই অ্যান্থারের ভিতরে থাকে পোলেন। এই যদি এই পার্টটাকে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম, সে এটা রাইস আঁকাই, খুবই সুন্দর রাইস হয়েছে। সে এরকম এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ফেললাম আমরা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ফেললে এটা হচ্ছে লেমা পেলে আর কি, লেমা পেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কাটলাম, কাটলি এই যে এখানে এরকম 6টা অ্যান্থার আছে, 6টা অ্যান্থার, আর নিচে এই যে থাকে মাতৃগর্ভাশয়। এই যখন এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল কাটবে দেখবা কিছু অংশ এমনি কেটে যাবে, আর যেগুলো বেরোবে না তখন ফরসেপ দিয়ে হাত দিয়ে টেনে বা ফরসেপ দিয়ে টেনে বের করে ফেলবো, বাট নিচের অংশটা যেন আঘাত না লাগে, মাতৃগর্ভাশয়ের যেন আঘাত না লাগে। তাহলে যখন তুমি এই যে কেটে ফেললে পুরুষ অংশ, তাহলে এটা মাতৃগাছ হয়ে গেল বা মাতৃ চারা হয়ে গেল। এর ভিতরে পরের দিন যদি পোলেন না দাও তাহলে নিশ্চয়ই এখান থেকে পলিনেশন হবে না, পোলেন লাগবে। তো এই হচ্ছে কি বলে
এই যে একটা স্পাইকলেট, রাইসের একটা স্পাইকলেট, এর ভিতরে 6টা অ্যান্সার থাকে, প্রশ্ন থাকবে কয়টা অ্যান্সার থাকে। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়, হাউ মেনি অ্যান্সার আর প্রেজেন্ট ইন দ্য রাইস স্পাইকলেট, পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, সেগুলো লিখবা। তো দেখো একটা প্রসেস দেখায় কিভাবে এই ইমাসকুলেশন করে থাকে। এই দেখো রাইস প্লান্ট, একটা মনে করো রাইস প্লান্ট, সেখান থেকে তুমি অনেকগুলো স্পাইকলেট থাকবে, অনেকগুলো স্পাইকলেট থাকবে, অনেকগুলো স্পাইকলেট, সবগুলো দরকার নেই, যেগুলো একা বেশি ফুটে যাবে সেগুলো বাদ দিয়ে দিবা, যেগুলো কম ফুটবে সেগুলো নিবা। এ দেখো 45 ডিগ্রি যখন কেটেছে, অ্যাঙ্গেলে কেটেছে, কাটার পরে এ দেখো এই ফরসেপ দিয়ে ভিতর থেকে এগুলো বের করে ফেলছে, পোলেন গুলো বের করে ফেলছে, তাহলে ফাঁকা হয়ে গেল কেবলমাত্র স্ত্রী গর্ভাশয় থাকলো নিচে। এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে কাটছে দেখো, কাটার পর এই যে একটা খোলা মতন অর্ধেক হয়ে গেল, তো এখান থেকে যে চারাটা হবে, সরি এখান থেকে যে বীজটা হবে বা সিডটা বেরোবে, তাহলে সেই সিডটা তো নেকেড সিড, অর্ধেক পাশা দেখা যাওয়ার মতো আর কি, সরি দেখা যাওয়ার মতো আর কি, সেই জন্য এই সিডটাকে বলবো নেকেড সিড। এই দেখো কিভাবে কাটছে, দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছে, এই দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার দৃশ্য দেখাচ্ছে, কাটার পরে এই দেখো এরকম দেখাচ্ছে, এবং এর ভিতরে দেখো ফরসেপ দিয়ে পোলেন বের করছে। তো এই যে সরি এই যে পলিনেশন, এই যে ইমাসকুলেশন, ইমাসকুলেশন এটাকে আমরা বলি হ্যান্ড ইমাসকুলেশন, এই যে হাত দিয়ে বের করা, হাত দিয়ে এই যে কেটে হাত দিয়ে বের করা, কেটে কেটে হাত দিয়ে বা ফরসেপ দিয়ে বের করা, এটাকে হ্যান্ড ইমাসকুলেশন বলা হয়। এ বাদেও অন্যভাবে অনেকগুলো পদ্ধতিতে করা যায়। সে কি কি পদ্ধতি আছে, ভেরিয়াস মেথড ফর ইউজ ফর ইমাসকুলেশন। একটা হচ্ছে হ্যান্ড ইমাসকুলেশন, বললাম এই যে দিস মেথড জেনারেলি ইউজ ফর প্লান্ট হুইচ হ্যাভ লার্জ ফুল, যাতে বড় বড় ফুল থাকে তারা এই মেথডে করা হয়। This method of the corolla of the selected flowers is open and anthers carefully removed from the help of the fine tip of the forceps. বড় ফুলের ক্ষেত্রে যখন করাই কি, বড় ফুল থাকে তো তার ভিতরে যদি বড় ফুল হয়, পোলেনও বড় ফুল বড় হয়, তখন সেটাকে হাত দিয়ে টেনে বের করা যায়। তো সেক্ষেত্রে কি কি প্রিকশন নেওয়া লাগবে এখানে এই হ্যান্ড ইমাসকুলেশনে, ফ্লাওয়ার শুড বি সিলেক্টেড প্রপার স্টেজ, কোন স্টেজে ফোটে সেটা ঠিক করতে হবে, স্টিগমা শুড বি রিসেপটিভ এন্ড অ্যান্থার শুড নট বি ডেসেন্ট হওয়া লাগবে, অল দোজ অ্যান্থার শুড বি রিমুভ ফ্রম দ্য ফ্লাওয়ার উইদাউট ব্রেকিং, যতগুলো অ্যান্থার থাকবে সবগুলো বের করতে হবে, যাতে কি বলে ফুলের যে অন্য অংশ থাকে সেটাতে আঘাত না লাগে, স্টিগমা অর ওভারি অফ দ্য ফ্লাওয়ার শুড নট বি ড্যামেজ, ওভারি যেটা থাকে বা মাতৃগর্ভাশয় যেটা বলি সেটা যেন কোনো রকম ড্যামেজ না হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 1 নম্বর মেথড হচ্ছে হ্যান্ড ইমাসকুলেশন অথবা ফরসেপ অথবা সিজার মেথড, হাত দিয়ে করা যায়, ফরসেপ দিয়ে করা যায় অথবা সিজার দিয়ে কেটে করা যায়। এই মেথডের নাম হচ্ছে হ্যান্ড ইমাসকুলেশন মেথড, ফরসেপ মেথড অথবা সিজার মেথড। পরীক্ষার নাম থাকবে হোয়াট আর দ্য অল্টারনেটিভ নেম অফ দ্য হ্যান্ড ইমাসকুলেশন মেথড, পারবা? হট ওয়াটার ট্রিটমেন্ট, অনেক সময় যে কাটাকাটি খুব সমস্যা, তো সেই ক্ষেত্রে পানি গরম করা হয়, বুঝছো, পানি গরম করে যদি সে তার ভিতরে এরকম চারা সরি ফুল ধরে দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি মেল পার্টটা রিমুভ হয়ে যায়, তখন ফিমেল পার্ট থাকে। তো বলছে দেখো রিমুভাল অফ স্টামেন উইথ দ্য হেল্প অফ ফরসেপ ইজ ভেরি ডিফিকাল্ট ইন মিনিট মানে ছোট ছোট ফুলের ক্ষেত্রে, মাইনিউট ফ্লাওয়ার, অনেক ছোট ছোট ফুলের ক্ষেত্রে এই স্টামেন রিমুভ করাটা খুব ছোট কাজ, কঠিন কাজ। ইন সাচ স্মল হার্মোফ্রোডাইট ফ্লাওয়ার, তোমরা জানো যে বোটানিতে পড়েছে হার্মোফ্রোডাইট ফ্লাওয়ার, যেমন হচ্ছে বাজরা, জোয়ার, এই ফুলগুলো খুব ছোট ছোট, যেগুলো হাত দিয়ে ইমাসকুলেশন করা খুব ছোট। in such small hermaphrodite flower, emasculation is done by dipping the flower is in hot water for a certain duration, 1 থেকে 10 মিনিট যদি এই তোমার এই কি বলে এই হট ওয়াটারের ভিতরে 1 থেকে 10 মিনিট যদি হট ওয়াটারের ভিতরে গরম করার পর 1 থেকে 10 মিনিট গরম করার পর পানি 1 থেকে 10 মিনিট সরি 1 থেকে 10 মিনিট রাখতে হবে। কত ডিগ্রি সেলসিয়াসে গরম করতে হবে এটা দেখো কোন জায়গায় লেখা আছে, একটু পড়ে নিই আমরা। দিস টাইম ইজ দ্য টাইম রিকোয়ার্স, ওকে সরি, এই বাজরা ফ্লাওয়ার বা এই ছোট ছোট ফুলের ক্ষেত্রে পানি 1 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত গরম করতে হবে, ডিপেন্ডস করে বিভিন্ন ফুলের ক্ষেত্রে, বাট হট ওয়াটার ট্রিটমেন্ট ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 1 থেকে 10 মিনিট কোনো পানি গরম করার পর এই হার্মোফ্রোডাইট যে ফুলগুলো আছে, এই গোত্রের যে ফুলগুলো আছে যারা ছোট ছোট খুব দেখতে,
সেই ফুলগুলো ডিফিকাল্ট খুব হাত দিয়ে মাস্কুলেশন করা, সেক্ষেত্রে সেই ফুল যদি পানির ভিতর ধরে রাখা যায় তাহলে কিছুক্ষণ পর সেখান থেকে পুরুষ ফুল বা পুরুষ পার্ট সেটা রিমুভ হয়ে যায় আর কি। This method is based on the fact that gynosia can withstand the hot temperature is at which the anther are killed. বলছে যেহেতু 1 থেকে 10 মিনিট পর্যন্ত গরম করার পর যে পানি গরম হয়, সেক্ষেত্রে হার্মোফ্রোডাইট ফুল যদি তার ভিতরে এরকম করে ছ্যাক দেওয়া হয়, হট ওয়াটার ভিতরে রাখা হয়, তাহলে তাদের যে অ্যান্থার আছে সেই অ্যান্থারটা ওই গরমে নষ্ট হয়ে যায়। তখন কি হয়, সেই অ্যান্থার নষ্ট গেলে সেই নষ্ট অ্যান্থার দিয়ে আর কি পলিনেশন করা সম্ভব হয় না, অ্যান্থার তার ভায়াবিলিটি হারিয়ে ফেলে দেয়। যেই অ্যান্থার ভায়াবিলিটি হারিয়ে ফেলে দেয় তখন সেই অ্যান্থার দিয়ে আর পলিনেশন করা সম্ভব হয় না, তখন অন্যের অ্যান্থার নিয়ে আসতে হয় আর কি। In this method, an equipment is used which is placed on a simple heavy stand. একটা ছবি আছে আমরা দেখাবো। It consists of the cylindrical, কিরম দেখো এই মেথডে, এই দেখো একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের ভিতরে এই যে তোমার হট ওয়াটার আছে, ঠিক আছে, এই যে থার্মোমিটার দ্বারা মাপা যায় যে হট ওয়াটারের টেম্পারেচার এখন কত আছে। তো সেক্ষেত্রে যে গাছ খুব ছোট তার এই ফুলটা ওর ভিতরে দিয়ে দিলি 1 থেকে 10 মিনিট, ডিপেন্ডস করে কোন ফুলের কতটুকু, তো রাখলে কি হবে, সে কিছুক্ষণ পর তার ওই যে অ্যান্থার যেটা থাকে বা পোলেন যেটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা কিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে, দ্য পেনিকেল ইজ ইনসার্ট ইনটু দ্য কন্টেইনার প্রায়র টু দ্য ব্লুমিং ফর পার্টিকুলার ডিউরেশন অফ দ্য টাইম। এখন আমরা এখানে স্পেসিফিক বাজরা বা এইগুলো যে জোয়ান যে ফুলগুলো আছে এগুলো আমরা জানি না যে কার জন্য কতটুকু ডিউরেশন। এরকম আলাদা একটা লেকচার আছে যে এই পর্বের যে এগুলো আছে ফুলগুলো আছে, কোনোটা 1 মিনিট, কোনোটা 5 সেকেন্ড, কোনোটা 2 মিনিট, কোনোটা 5 মিনিট ধরে রাখলে সেই ফুলের যে পোলেন থাকে বা অ্যান্থার থাকে সেটা নষ্ট হয়ে যায়। It has been observed the pollen grain in rice are killed by imaging the inflorescence for 5 to 10 minutes. রাইসের ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট যদি ইন দ্য হট ওয়াটার মেইনটেইন এট 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস থার্মোপ্লাস, যদি 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেইনটেইন করো এবং 5 থেকে 10 মিনিট যদি রাইসের রাখো, তাহলে সেক্ষেত্রে তোমার রাইসের পোলেনটা নষ্ট হয়ে যাবে। আমি এটা দেখছি ইউরিতে দেখছি এবং বরিশাল ধান গবেষণা রিজনাল ধান গবেষণা ইনস্টিটিউটে ওরা দেখছে যে এই হট ওয়াটার ট্রিটমেন্ট করে বেশি রাইসের। তাহলে দেখ এখানে আমরা পার্টিকুলার একটা রাইসের উদাহরণ দিয়ে দিয়েছি এখানে, যে রাইসের ক্ষেত্রে এই হট ওয়াটার ট্রিটমেন্ট সম্ভব, সেটা কিনা 5 থেকে 10 মিনিট যে পানির তাপমাত্রা 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস হবে, সেই পানির তাপমাত্রা যখন 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস হবে, 5 থেকে 10 মিনিট যদি সে পানি এই ফুলটাকে পানির ভিতরে রাখো, তাহলে 5 থেকে 10 মিনিট পর ওই পোলেন যেটা থাকে, যেটা তুমি হ্যান্ড ইমাস্কুলেশন করে বের করেছিলে, 5 থেকে 10 মিনিট পরে সেই পোলেন তার কি বলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং বেরিয়ে যাবে। হট ওয়াটারের ভিতরে প্রশ্ন ছিল ওখানে, বলো স্যার ওখানে হট ওয়াটারে তো মেল পার্টটা নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে ফিমেল পার্টের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, ফিমেল পার্ট কোনো ক্ষতি হবে না, ফিমেলের কোনো ক্ষতি হবে না, শুধু পোলেন যেটা থাকে, যে পোলেন এই হিট হট ওয়াটার এবং আরো অনেকগুলো মেথড আছে, কি বলে তোমার কিছু কেমিক্যাল মেথড আছে, সেগুলো আমরা বলবো। কেবলমাত্র ধরো তুমি যে টিকা নিচ্ছো, কিসের টিকা নিলে, এক্সাম্পল এখন করোনা ভাইরাসের টিকা নিচ্ছে, এর আগে আমাদের সন্তানরা 6টা টিকা নেয় না, টিকা তো ওর ভিতর থেকেই যায়, তাই না? অন্য কি কোনো ক্ষতি করছে নাকি কোনো জিনিসকে? কেবলমাত্র যার এগেইনস্টে টিকা নিয়েছে সে যদি ওর ভিতরে ঢোকে তাহলে সেটাকে কিল করে দেয়, তাই না? জানো না? জানো তো নাকি? জি স্যার। এই ভাইরাসের এগেইনস্টে তুমি টিকাটা নিয়ে রাখছো, সেই ভাইরাস যদি ঢোকে তাকে কিল করে দেবে বা তাকে প্রোটেক্ট করবে। বাট তোমার ভিতরে তোমার দেহে তো কত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, ওই সেই টিকা যে তোমার অন্য অঙ্গ প্রত্যঙ্গ তো ক্ষতি করছে না, বুঝছো জিনিসটা? ঠিক এরকম। এখন দেখো সাকশন মেথড, it is a mechanical method and suitable for the crops having minute flow, যাদের ছোট ছোট ফুল থাকে তাদেরকে সাকশন মেথডে করা যায়। সাকশন মেথডে এরকম টেনে বের করা আর কি। In this method the amount of pressure is applied in such a way that anther are sucked out and other part of the flower like gynosium remain intact.
কেমন ইন্ট্যাক্ট, যে অনেক ফুল আছে যদি মুখ দাও অথবা মেশিন আছে, এক ধরনের সাকশন মেশিন আছে। আমি একবার একটা ব্র্যাকেট বলছিলাম $12,000 দাম একটা মেশিনের, $12,000 সিঙ্গাপুর থেকে। কিরকম, যেমন তোমরা জেনারেটর দিয়ে এক পাশে জেনারেটর কি বলে জল মেশিন চলে আর বিদ্যুৎ দেয় না, ঠিক এরকম মতো জেনারেটরের মতো মেশিন জেনারেটরের মতো চলবে। এই জেনারেটরের সাথে এরকম একটা পাইপ যুক্ত থাকে, এই পাইপের মাথায় এরকম 5-6টা ইয়ে থাকে, একটা পাইপের মাথায় এরকম 5-6টা তোমার নিডেল বলবো না, নিডেল মতোই থাকে আর কি। বাট এই পাইপ মেশিন যখন চলে পাইপের ভিতর দিয়ে বাতাস আসে, বাতাস কি হয় যখন ওই পাইপের মাথায় 5-6টা এরকম সাকশন ইয়ে থাকে, এই নিডেল মতো থাকে, একটা নিডেল যদি ফুলের মধ্যে ঢোকাও এরকম দাও, হ্যাঁ, যেহেতু সে বাতাস টেনে নেয়, ওই নিডেল ফুলের ভিতরে যে পোলেন থাকে, এই নিডেল যখন পোলেনের ভিতরে ঢোকাবা, এই ফুলের ভিতরে ঢোকাবা, ফুলের ভিতর থেকে পোলেনটাকে সে সাকশন সে টেনে নিয়ে চলে আসে। এই মেথডটা একটু ইজি এবং ব্যয়বহুল। এতে কি হয়, খুব ছোট ছোট যে ফুল যেখানে তুমি কাটতে পারছো না, এ করতে পারছো না, সেখানে ওই নিডেলের মাথা কোন রকম যদি ফুলের ভিতরে ঢোকাও, মেশিন যেহেতু চলতে থাকে সে প্রেসার ক্রিয়েট করে, বায়ু টেনে নেয়, ওর ভিতরে যে ফুলের ভিতরে যে মেল এবং ফিমেল পার্ট আছে, কেবলমাত্র সে মেল পার্টে যে পোলেন যেখানে থাকে, পোলেন অংশটাকে সে রিমুভ করে নিয়ে চলে আসে। However, in this method 10 to 15% of self pollination takes place. কেবলমাত্র যাদের ক্ষেত্রে সেলফ পলিনেশন হয়, যে ফুলের ভিতরে মেল এবং ফিমেল, বিশেষ করে রাইসের ক্ষেত্রে এটা বেশি এক্সাম্পল, সাকশন মেথডটা উপকারী। যে ফুলের ভিতরে মেল এবং ফিমেল পার্ট একই সাথে থাকে, খুব কাছাকাছি থাকে, সেক্ষেত্রে এই সাকশন মেথডে পাইপের আগায় থাকে নিডেল, সে নিডেল যদি ফুলের ভিতরে ঢুকে দিয়ে যাও, এই মেশিন চলে আর বায়ু ক্রিয়েট হয়। তো এই মেশিন বায়ু ক্রিয়েট হয় মানে কি, ফুলের ভিতরে তো অবশ্যই বায়ু থাকে, ওর ভিতর থেকে যে ফুল থাকে, ফুলের ভিতরে যে মেল পার্ট থাকে, সেই মেল অংশটাকে সে রিমুভ করে টেনে নিয়ে চলে আসে। একটা হচ্ছে মেল স্টেরিলিটি অর সেলফ ইনকম্প্যাটিবিলিটি। মেল স্টেরিলিটি আমরা কি তোমাদের পড়াইছি? হ্যাঁ জি স্যার। মেল স্টেরিলিটি মানে কি, মেল পার্ট স্টেরিলিটি মানে কি, বন্ধা করে দেওয়া, তাই না? জি স্যার। মেল পার্টটা বন্ধা করে দেওয়া, অনেকে বলে না যে মেয়েটা বন্ধা, বাচ্চা হচ্ছে না, মেল পার্টটাকে বন্ধা করে দেওয়া মানে মেলের যে ইয়ে থাকে, মেল পার্টটা যেটা থাকে বা পোলেন থাকে, পোলেনটাকে বন্ধা করে দেওয়া। যদি পোলেনটাকে বন্ধা করে দাও তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে ফিমেল পার্ট অ্যাক্টিভ থাকবে, তখন অন্যের মেল পার্ট নিচে যখন তুমি দিবা, অর্থাৎ একটা প্লান্ট তুমি তৈরি করেছো হাইব্রিডের ক্ষেত্রে, হাইব্রিড রাইসের ক্ষেত্রে কি হয়, একটা ফুলের ভিতরে মেল এবং ফিমেল পার্ট দুটাই থাকে, বাট মেল পার্টটাকে বন্ধা করে দেওয়া হয় যাতে ওই ফুল থেকে ওই মেল অংশটা নিয়ে পলিনেশন না করতে পারে, অন্যের পোলেন নিচে যাতে পলিনেশন করে। ওই জন্য 3টা এ লাইন, বি লাইন এবং আর লাইনের সমন্বয়ে হাইব্রিড তৈরি হয়। Emasculation option can be eliminated by the use of male sterile plant in some self-pollinated plants, for example, sorghum, onion, barley, etc. Anther are sterile and do not produce any viable pollen. Similarly, self-incompatibility may also use avoid emasculation. অনেক সময় কি হয় যে এই যে সরগম বা অনিয়ন, বার্লি, এগুলো অ্যান্থার হচ্ছে বলা হয় যে স্টেরাইল, অর্থাৎ মেল যে পার্টটা সেটা হচ্ছে স্টেরাইল, মেল পার্ট যে অ্যান্থার ভিতরে যে পোলেন থাকে, সে পোলেনটা স্টেরাইল। যদি এরকম স্টেরাইল করা যায়, মেল পার্টটা স্টেরাইল করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার পলেন এই কি বলে, তখন আর পলিনেশন করা সম্ভব হবে না, তখন অন্যের পলিনেশন দিয়ে। আর একটা বলছে কেমিক্যাল গ্যামেটোসাইড, বিভিন্ন সার্টেন কেমিক্যাল আর ইউজ টু ক্যাপাবল অফ কজিং দ্য মেল স্টেরিলিটি। অনেক কেমিক্যাল আছে যেগুলো তুমি ফুলের ভিতরে দিলি, কেবলমাত্র যে মেল প্যাডটা আছে সেই মেল প্যাডটা নষ্ট হয়ে যাবে আর ফিমেল প্যাড ঠিক থাকবে, অর্থাৎ মেল প্যাড নষ্ট হয়ে গেলে তোমার তো আত্মীয় হচ্ছে না, তখন অন্যের পোলের নিয়ে তুমি পলিনেশন করবে। সেক্ষেত্রে কি, যেমন কি হোয়েন স্প্রেড বিফোর ফ্লাওয়ারিং, এই গ্যামেটোসাইড ইউজ করা হয় কি করেন, ফুল ফোটার আগে ইউজ করতে হয়, যেমন 2,4-D মেথিলিন অ্যাসিটিক অ্যাসিড, NADA, তারপরে MA অর্থাৎ মেথিলিক হাইড্রাজাইড, টেট্রাজাইমিন অ্যাসিটিক অ্যাসিড, FW450 in cotton may also use for the bringing about emasculation.
কিছু কিছু কেমিক্যাল যে আছে, মেডিসিন আছে, কেমিক্যাল যে এগুলো আছে, অ্যাসিড গুলো আছে, এই 4-5টা কেমিক্যাল দিয়েও অনেক সময় মেল পার্টটা যেটা আছে সেই মেল পার্টটাকে আমরা স্টেরাইল করে ফেলি। যখন মেল পার্টটা স্টেরাইল করে ফেলবো তখন আর হাইব্রিডাইজেশন, তখন আর কি পলিনেশন হবে না, তখন অন্যের পলিন নিয়ে পলিনেশন করতে হবে। এবার কি পলিনেশন করা হয়ে গেলে এবার ব্যাগিং। It is the fourth step. Demasculation flower or inflorescence is immediately back. আমরা আগে বলেছি যখন পলিনেশন করে তখন তাড়াতাড়ি ব্যাক করতে হবে, কারণ কি যদি ব্যাক না করে দাও তখন বায়ু বাতাস অথবা অন্য, যেহেতু ওখানে কাটা একটা অংশ, আমরা দেখো যখন কোনো মানুষ অপারেশন করে সাথে সেলাই করে দেয় না এবং উপরে টেপ দিয়ে দেয় না, যাতে ময়লা আবর্জনা বা কোনো ধুলো আবর্জনা সেখানে না যায়। তো যেহেতু তুমি অলরেডি কেটে ফেলেছো একটা, তা অন্যের পোলের নিচে দিচ্ছো যাতে ওর মধ্যে বায়ু বা অন্যান্য ময়লা আবর্জনা না যায়, সেজন্য ব্যাগিং করে দেওয়া হয় আর কি। এই দেখো ব্যাগিং করাটা দেখো, এই যে সুন্দর করে ব্যাগ করে দিয়ে দেখেছো, এই দেখো ব্যাগ দিয়ে দিয়েছে, ইমাসকুলেশন করা হয়ে গেছে, পলিনেশন করা হয়ে গেছে, এবার সুন্দর করে ব্যাগ দিয়ে নাম লিখে দিয়েছে, কার সাথে কার বিয়ে দিয়েছে, কে মেল ছিল কে ফিমেল ছিল। মেল সব ফিমেল সবসময় আগে লিখতে হয় মা, P1 হচ্ছে ফিমেল আর P2 হচ্ছে মেল। যখন ব্যাক করলে ব্যাক করার পর ট্যাগ করতে হবে, ট্যাগ দিতে হবে, ট্যাগে লিখতে হবে P1 into P2, যদি P1 বিরিধান 29 হয় তাহলে P2 যদি বিরিধান 28 হয় তাহলে লিখতে হবে P1 into P2 বিরিধান 29 into 22 28, এবং কয় তারিখ কি করতে সে তারিখটাও দিয়ে রাখতে হবে। এবার ট্যাগিং, ট্যাগিং মানে কি জানেন, ট্যাগিং মানে কি কয় তারিখে ডেট ইমাসকুলেশন করেছো, কয় তারিখে ক্রসিং করেছো, হ্যাঁ সবগুলো লিখে রাখতে হবে। প্রথমে ফিমেলের নাম তারপরে মেলের নাম, যেমন তার নেম অফ দ্য ফিমেল প্যারেন্ট ইজ রিটেন ফার্স্ট ফলোড বাই দ্য ক্রসিং সাইন, এক ক্রস চিহ্ন দিতে হবে, এন্ড দেন মেল, এক্সাম্পল সি ইনটু ডি, তাহলে সি ইজ এ ফিমেল এন্ড ডি ইজ এ মেল। বুঝতে পারছো? এটা মনে রাখবা, ক্রসিং তো বলছি। তারপরে এখান থেকে সিড, হাইব্রিড সিড হলে সেই হাইব্রিড সিড তোমরা কালেকশন করবা। তারপরে যে F1 সিড হলো, F1 সিড কি পরবর্তীতে লাগাবো পরের সিজনে, পারবা? আর কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? স্যার মানে কি ধরনের কোশ্চেন হতে পারে স্যার এগুলো যদি একটু এখানে বুঝতে কোনো সমস্যা করে সেটা আগে বলো। কুইজ কোশ্চেন হবে আবার কি? স্যার সব বুঝতে পারছি স্যার। ধানের একটা চিত্র আছে, যে চিত্রটা একটু যদি বলতে চান। হ্যাঁ, ধান গাছের একটা চিত্র দেখলাম, ধানের ওই চিত্রটা যদি আবার একটু রিপিট করতে, নেট কানেকশন পাচ্ছিল না তখন স্যার। তোমার স্যার, প্রশ্ন রেকর্ড বোঝা যাচ্ছে না? রেকর্ড আছে স্যার। কেউ প্রশ্ন করো ওর পক্ষে? আর ওই যে ধান গাছের চিত্র যেখানে ছিল ওখানে নাকি বোঝেনি, মানে ওর কানেকশন ছিল না তখন। ওর কানেকশন না থাকলে আমি এবার নতুন করে ফোন করব না? তাহলে স্যার এই আমি ভিডিও দেবো, দেখে নেবেন স্যার, ইউটিউবে আপলোড দেবো। ইউটিউবে আপলোড দেবে, কোথা থেকে নেবে? এখন বলো, আর কার কোনো কোশ্চেন? স্যার এক্সামের বিষয়টা ছিল, এক্সামের একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো। স্যার ওই যে একবার উত্তর দেওয়ার অপশনটা স্যার ওই কম্পিউটার দিয়ে দিলে পরে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু স্যার আমরা তার মোবাইল দিয়ে পরীক্ষা দিব, অনেক সময় স্যার একটা দেওয়ার সময় অন্যটায় চলে যায়। আমার মোবাইলে স্যার নরমালি চলে যায়, আর পরীক্ষার সময় যদি এরকম হয়ে যায় তাহলে স্যার সমস্যা। শোনো, একটা প্রশ্নের সাথে নিচে উত্তর থাকবে A B C D এরকম। এতে টিক দিবে না, বিতে টিক দিবে না, সিতে টিক দিবা। তুমি এতে টিক দিলে তোমার পছন্দ নাকি, তুমি আবার বিতে টিক দাও, তাহলে এর টিকটা মুছে যাবে। বুঝো না?
তোমরা জি যখন স্যার। এখন ফর্ম পূরণ করছিলে এখানে লিখতে না আজকে যে পরীক্ষা স্যার দিবে আমি হচ্ছে এখানে এ সেকশন বি সেকশন, কেউ এতে টিক মারছে পরে কিছুক্ষণ পরে না বি সেকশন আর বিতে টিক মারছে, তখন এর টিকটা মুছে গেল, এর টিকটা উঠে গেল, বুঝো না? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। কারণ এবিসিডি থাকবে, তুমি এবিসিডি থাকবে এরকম এমসিকিউ তে, সব তো জানো এমসিকিউ তে এবিসিডি থাকে। এখন এমসিকিউ এবিসিডি তে তুমি টিক দিয়েছো মনে করো যে এ, কিছুক্ষণ পরে দেখো না এতে এ না বি হবে, বিতে টিক দাও আবার, তো তখন এটা এর টিক মুছে যাবে। স্যার সাবমিট করার আগ পর্যন্ত চেঞ্জ করা যাবে আর কি স্যার। বাট সময় কিন্তু কম, টাইম ডিউরেশন কিন্তু। স্যার সময়টা একটু বাড়িয়ে দিলে ভালো হয় স্যার। তোমার তো আজীবন সময় দিয়েও হয় না রুবেল। স্যার 20 মিনিট স্যার ক্লাসের সুবিধা। 5 মিনিটে ওরকম করলে স্যার কোশ্চেন পড়তেই তো 10 মিনিট চলে যাবে। অত কঠিন কোশ্চেন তো দেয়া হয়নি, উত্তর কোশ্চেন তো বলে দিলাম কি কোশ্চেন হবে। 10 জন 10টা কোশ্চেন বলতে দেখি তোমাদের কোশ্চেন পরীক্ষা দেবো, বলো একটা কোশ্চেন কে অফ করতে দেখে আবির, আবির হাসান আদিত্য একটা কোশ্চেন অফ করে দাও তো দেখি, তোমার কোশ্চেন সেটাই পরীক্ষা দেবো, দাও। স্যার যে মানে প্যারেন্টসটা থাকবে ওইটা কি ডিসিপ্লিনার হবে নাকি হ্যাঁ তাহলে একটা প্রশ্ন similar পরীক্ষা হবে? থেকে হয়ে গেল, এটা প্রশ্ন। গাধা, পরীক্ষা জীবনে প্রথম অনলাইনে পরীক্ষা নিচ্ছি তোমাদের। আমরা তো যখন বাইরে লেখাপড়া করেছি তো আমাদের অহরহ দিতাম, আমাদের প্রশ্ন স্যাররা দিয়ে বলতে 1 সপ্তাহ সময়, এবার আমরা প্রশ্ন দিত আর ফ্রি, দুনিয়া সব ফ্রি, বই পত্র লাইব্রেরি সব ফ্রি। এক ফ্রেন্ড তাই নাই, এক ফ্রেন্ড আমি কিনে আর এক ফ্রেন্ড ফ্রি ফ্রি আর এক প্রদেশে কনসাল্ট করতাম, দোস্ত উত্তর কেমন হবে, তো বলতে হতো আমি তো এরকম ভাবছি, ও বলতো আমি এরকম ভাবছি, তাও তো ভাষা তো ইংরেজি, তাও ঠিক মতো বুঝিনি, এইভাবে কনসাল্ট করে করতে উত্তর দিতাম, কারণ বই তো দুনিয়া ফ্রি আলোচনা। আর তোমাদের এখন যেহেতু ওই সিস্টেম আমরা পড়াইনি, আমরা তোমাদের ওই সিস্টেমে পড়াইনি, যে কম্প্রিহেনসিভ সিস্টেমে বা কি সিস্টেম বলো তোমরা, সৃজনশীল সিস্টেম আমাদের বাংলাদেশে কোথাও পড়ায় না, যদি পড়াতো তাহলে আজকে এরকম হতো না। এনিওয়ে এখান থেকে খুব সুন্দর শর্ট পড়ে থাকবে 10টা 20টা, 20টা 20 মার্ক থাকবে, 20টা 20 মার্ক, কেউ 20 পাওয়া পরীক্ষায় একদম সব ছোট ছোট পড়ে থাকবে। স্যার টাইমটা তাও একটু বাড়ান স্যার, নেটওয়ার্ক ইস্যু হয় অনেক, ঢুকতে ঢুকতেই টাইম চলে যায় স্যার। আমাদের তো অন্যান্য এক্সাম গতদিন তো লাস্ট, বলো অন্যান্য এক্সাম 25 মিনিটের মতো সময় দিছে, যেটা মানে ওই টেক্সটে ঢুকার পরে প্রশ্নটা বিভিন্ন সময় দেখা, তারপর হচ্ছে অ্যানসার করে আবার সাবমিট করা, মানে বিষয়গুলো আবার অনেকের নেটের সমস্যা হলো, মোবাইলের ইয়ার কারণে। কোন স্যার? ইনজাম ইনজাম স্যার 25 মিনিট করে দিছে, 20 মিনিটের 25 মিনিট। জি স্যার। আর এক্সামের আগে 10 মিনিট বা 5 মিনিট আগে কোশ্চেন দিয়ে দিছিল, আমরা ঢুকে আমাদের মতো নাম তারপর হচ্ছে মেইল আইডি এগুলা ফিল আপ করে দেন হচ্ছে পরীক্ষা শুরু করছিলাম। আর স্যার যেটা করছিল যে যখন ঢুকে ওই লিংকে 25 মিনিট ফিক্স করে দিছিল, মানে এর মানে 25 মিনিট তার ওই কাউন্ট হবে যখন সেই লিংকে ঢুকতে পারবে। নেটওয়ার্ক সমস্যা হইলো, মানে তার ওই জিনিসটা যেন শিওর থাকে যে 25 মিনিটে সে ব্যবহার করছে আর কি। আচ্ছা এরপর আর কেউ সাবমিট করতে পারে না, এরকম 25 মিনিট ফিক্স করে দিছিল। আমি অত কঠিন করে দিতে পারবো না, আমি অত করে এই তোমরা সবার আইডি ভুল লেখো, 17 পর আবার স্পেস কেন, 17 সাথে এজিআর একসাথে, আবার স্পেস 124 চলে এরকম না, 17 এজিআর 124 একই সাথে, কোনো স্পেস হবে না কোথাও, আর এজিআর বড় হাতের হবে। এই জিনিস ভুল করবে না কেউ, আইডি ভুল করবে না, শুধু লিখবা 17 এজিআর, স্পেস দিবে না, বারবার শুনে রাখো 17 এজিআর, কোনো স্পেস হবে না, 124 এক্সাম্পল। স্যার হ্যাঁ মানে আপনি যে 10 মিনিট সময় দিবেন, কারণ যে নেট প্রবলেম থাকে, ওই 10 মিনিটের মধ্যে কেমন হবে? নেট পরীক্ষা বাদ স্যার, মোবাইলে আবার নেটের প্রবলেম কি আছে? না মাঝে মাঝে স্যার নেটের প্রবলেম করে, মানে 1 জিবি মোবাইলের দাম 9 টাকা বা 10 টাকা,
1 জিবিতে 4-5 দিন চলে যায় মানুষের, 7 দিন সময় থাকে দেখে। থাকে না। ওকে, এনিওয়ে আমি সেটা এখন দিয়ে দিচ্ছি এই যে নাম কি সামনের কাছে, এখান থেকে তোমরা ইয়ে করো, সামনের কাছ থেকে সব আমি এবারে ওয়ার্ড ফাইল এবং পিপিটি ফাইল দুইটা দিয়েছি। পিপিটি কে ওয়ার্ড পিডিএফ করে দেবো না ওয়ার্ড ফাইল দেবো তাই বলো? স্যার পিডিএফ করে দেন। পিডিএফ দেন স্যার, ওয়ার্ড ফাইল দিলে হবে না? ওয়ার্ড ফাইল অনেক সময় হয় না। সেভ করে দিলে ভালো হয় স্যার। স্যার মোবাইল, অনেকের মোবাইলে ওই ওয়ার্ড ফাইল সাপোর্ট করে না। স্যার পরীক্ষার ডেটটা তো দিলেন না। স্যার আমার সমস্যা মানে আমার তো ল্যাপটপ আছে, মানে যা অনেকে যেমন আমার আগে ল্যাপটপ ছিল না, মোবাইলে কিন্তু অনেক প্রবলেম হতো। যেমন ওই প্রথম দিকে 3-1 এর অনেক ক্লাস নিত স্যাররা, পরে আমি আবার ওই অনেকে। পরীক্ষার ডেটটা কবে? মনে করো যে পরীক্ষা এখন থেকে শুরু হয়ে গেছে, এই যে হাতে পাওয়া প্রশ্ন আমি এখন এটা কি বলে পিডিএফ করে দেবো তাই তো? জি স্যার। পিডিএফ করে আই লাভ পিডিএফ, পয়সা আই লাভ পিডিএফ, এই পিডিএফ করে দেবো এখন। দেওয়ার পর হাতে পাওয়ার পর কি পরীক্ষা শুরু, এর মধ্যে কোন সময় যে অনলাইনে প্রশ্ন লিংক দিয়ে দেবো কেউ টেরই পাবে না। লিংক পাওয়ার সাথে সাথে যে যখন লিংক পাবো তখন থেকে দেখবো যে পিডিএফ থেকে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, স্যার পিডিএফ টু কি জানো, পিডিএফ এই পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ। ওকে, প্রশ্ন হাতে পাওয়ার সাথে পরীক্ষা শুরু হয়ে গেছে মনে। স্যার ওই লিংকে ঢোকার পরে থেকে স্যার 10 মিনিট আপনি যে সময়টা দেবেন শুরু হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল যে যখন লিংকে ঢুকবা সে যখন লিংক কাল দিই বা পরশু দিই। স্যার একটা কথা স্যার, মানে এট এ টাইমে না হলে তো স্যার এখানে স্যার একজন আগে এক্সাম দিয়ে প্রশ্ন স্ক্রিনশট আউট করে দিল স্যার, এটা তো দেওয়া হয়ে যাবে। হ্যাঁ স্যার, এট এ টাইমে জানা হয় স্যার, তাহলে ভালো। কোশ্চেনে তো ভেরিয়েশন অবশ্যই হবে, ইয়ার মতো থিওরির মতো ভেরিয়েশন হলে তো আর সমস্যা নাই, তখন ওই যে সেট সিস্টেম। এজন্যই বলে দিও কিন্তু যে কাল পরীক্ষা আছে আমাকে, বলে দিও অমুক তারিখে স্যারের পরীক্ষা, সেভাবে প্রস্তুতি নিয়ে মানজা টানজা মেরে শেপ টেপ করে পরীক্ষা হলে বসবা। ঠিক মতো সবাই না আসো তাহলে কিন্তু 216 জন থাকবা। যারা চেয়ার আসো, এক চেয়ার উপস্থিত নেই, সেই চেয়ারের পড়াবা আজকে 1-2 চেয়ার। এই হাবিব স্যার আসছি স্যার। চেয়ার তুমি কি সব বুঝছো? স্যার আমি তো সবে আসলাম। কে বলে আসলে? জি স্যার। এই যে স্যার সামনের আর ওর কাছ থেকে বুঝে নাও যে কি কি প্রশ্ন থাকে কোন জায়গা থেকে। জি স্যার। ওরা কিন্তু তোমার পড়ানোর দায়িত্ব ওদের দুজনের। জি স্যার। ওদের কাছ থেকে পড়ে নিয়ে তারপর হচ্ছে পরীক্ষা দেবা। আমার কিন্তু প্রশ্ন অলমোস্ট তৈরি করা শেষ, আমি উত্তর বলে দিয়েছি, এর মধ্যে প্রশ্ন বলে দিয়েছি কোনটা কোনটা। এখন হচ্ছে কি ওর নাম, সিয়ার ইবনে সিনা আর কেটা হাবিব সামনে। এই যে আমি এখন প্রশ্ন দিয়ে দিলাম, উত্তর দিয়ে দিলাম, প্রশ্ন নয় উত্তরপত্র দিয়ে দিলাম। এই যে কেন এটা পড়লেই তো উত্তর হয়েছে, 2 পেজের মধ্যে সমস্ত উত্তর লুকায় রয়েছে। আমি ভিতরে বলেও দিয়েছি কোনটা কোনটা প্রশ্ন আসবে পরীক্ষায়। এই যে সামনে এখানে দিয়ে দিলাম, যেখানে পারো সেখানে, যার কাছে পারো যেভাবে পারো দিয়ে দিলাম। তুমি ঘুমাওনি? স্যার আপনি ওই যে ওই ড্রাইভে দিয়ে দেন, তাহলে সবাই একসাথে পেয়ে যাবে। ওই ড্রাইভে দেবো না? জি স্যার। ওটাই ভালো হয়। দাঁড়াও, তুমি ঘুমাওনি? এই না ওই ড্রাইভটা অন করতে হবে, দেখি তোমার এতে ঢুকি। বাবা দাঁড়াও, সব তো তোমার কাছে সুগন্ধ নাই, এটা হচ্ছে ইয়ে পড়াশোনা ছাত্রদের। কোন লিংক দিলে এখানে সাইন ইন গুগল অ্যাকাউন্ট, এই ইবনে সিনা কোনটা দিয়েছে তো? দাঁড়াও, তুমি কালকে দিলে না? এই তো গুগল ড্রাইভ, এখানে দিয়ে দেবো। জি স্যার। এই তো আজ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। তাহলে 20 মার্কের প্রশ্ন স্যার একটা স্পেসিফিক টাইম দিলে ভালো হবে। আমাদের তো অনেক এক্সাম বা ওই যে অ্যাসাইনমেন্ট আছে স্যার, এইজন্য আরো 2টা অ্যাসাইনমেন্ট জমা আছে স্যার। থাকে না।
স্যার কালকে দুইটা অ্যাসাইনমেন্ট। স্যার 1 কোটি অ্যাসাইনমেন্ট 1 কোটি পরীক্ষা। স্যার 11 তারিখ বিকাল 3টায় নিলে ভালো হয়। এটা পরীক্ষা এটা 9 10 11 ঠিক আছে 11 তারিখে পরীক্ষা দাও। স্যার 11 তারিখে দেন স্যার, আগামীকাল দুইটা অ্যাসাইনমেন্ট সাবমিট। জি স্যার 11 তারিখে দেন। খুবই ভালো হবে স্যার, আমাদের জন্য সবার জন্য ভালো হবে স্যার। জি স্যার। এডমিশন এই যে দিয়ে দিলাম তাহলে। হ্যাঁ জি স্যার। দাও কোন জায়গায় আছে যেন আমার ডেস্কটপে ড্রপ ডাউন করে দেবো না? দেন স্যার। এই তো যাচ্ছে, অলমোস্ট হয়ে গেছে প্রায়। ওখান থেকে সবাই নিয়ে নেবা। হয়ে গেছে, সেন্ড আপলোডেড। এখানটা পড়ো, পড়ে প্রশ্ন তাহলে পরীক্ষা 11 তারিখ 3টার সময় দিয়ে দেন স্যার। 11 তারিখ 3টার সময়। জি স্যার, বিকেলের দিকে দেন স্যার। পরীক্ষা দাও 11 তারিখ 3টায় পরীক্ষা দাও। সবাইকে বলবা এট এ টাইমে যেন 240 জন উপস্থিত থাকে, ঠিক আছে? স্যার টাইম কি ওই 10 মিনিটে? টাইম 10 হতে পারে, 5 মিনিট হতে পারে, 2 মিনিট। আবার স্যার টাইম একটু বাড়ান। আবার মনে করো যে প্রশ্ন তোমার ঢুকতেই তো প্রশ্ন তোমার দুটো প্রশ্ন 10 নাম্বার থাকতে পারে। স্যার পরীক্ষা প্রতিদিনে মানে যদি একটু কনফিউশন থাকে অনলাইনে, তো যেমন ওই দিন কিন্তু আমাদের অনেকের সমস্যা হয়ে গেছিল। মানে দেখেছি একটা বক্স দিছে, বক্সটাতে সাইডে নেওয়া লাগে বা মোবাইলে পুরোপুরি শো করে না, দেখেছি অনেকে বুঝে নাই, টাইম কিন্তু হয়ে গেছে। স্যার এখানে মার্ক পাই নাই স্যার, বলবো হয়ে গেছে 3 মার্ক। এরকম তখন কিন্তু একটু সমস্যা করে যাবে। তার মধ্যে আবার টাইমের সাথে তো অনলাইন এক্সামটা তো টাইমের সাথে পুরা দেওয়া লাগে, অন্য কিছু হচ্ছে টাইমটার দিকে নজর রাখা লাগে বেশি, এই জন্য ঠিক আছে। টাইম তাহলে 2-1 মিনিট বাড়াই দেবো, কোনো সমস্যা নেই। আরে পড়ে দেখে 10 মিনিট সময় দিয়ে দেখবে 2 মিনিটের ভিতরে প্রশ্ন উত্তর করা শেষ, কারো দেখবে 3 মিনিটের ভিতরে করা শেষ। আসে নিচে আসে তোমার জন্য, আরো তোমার জন্য নিচে রিকোয়েস্ট আমার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।